জুলাই গণ অভ্যুত্থান দিবসে দেশ জুড়ে নানা কর্মসূচি। বাংলাদেশ আর কখনো দাবিদারি রাষ্ট্র হবে না, স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এই বাংলাদেশ আর কখনোই দাবিদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। এই প্রত্যাশায় জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের শুভ উদ্বোধন ঘোষণা করছি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির মারামারি, পাল্টাপাল্টি দোষারোপ, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন। ঘন ঘন লোডশেডিং এ উত্তরাঞ্চলের রাইস মিলে উৎপাদন ব্যাহত, হিমাগারে নষ্ট হচ্ছে কৃষিপণ্য। রাজধানী ও আশেপাশের জেলায় এখনো কাটেনি গ্যাস সংকট। এখনো বসে আছি পাম্পে, কি করবো? এরা 3টা বাজে আসছে। আমার আগে আর মাত্র 3টা গাড়ি, ওই 3টা গাড়ি দিলে আমি গ্যাস পেতাম। এটা বলতে আসে না কতক্ষণ দিব, কোন সময় দিব, এটা এরা করতে পারে না। বৃষ্টি আর উজানের ঢলে তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে নীলফামারীর নিম্নাঞ্চল। নদ নদী পানি বাড়তে থাকায় কয়েক জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা। দর্শক আমন্ত্রণ, সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশ জুড়ে পালিত হচ্ছে নানা কর্মসূচি। সকালে চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। এ সময় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, জনগণের জীবনমানের উন্নয়ন, শান্তি শৃঙ্খলা ফেরানো এবং সকল ধরনের বৈষম্য দূর করতে মানুষ জুলাই বিপ্লব করেছে। বিএনপি সেই স্বপ্ন পূরণে কাজ করছে। বিএনপি সকল অংশীজনের সাথে আলাপ আলোচনা করে, সবার সাথে মত বিনিময় করে প্রতিটি সংস্কার প্রস্তাব যেটা প্রয়োজন সেটা সংবিধান সংস্কারের মাধ্যমে, অবশ্যই সংশোধনের মাধ্যমে অবশ্যই তারা গ্রহণ করবে। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ ওয়াসিম আকরামের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আরও অনেকে। খুলনায় বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শিববাড়ি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতরা। এ সময় তারা বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ বৈষম্যমুক্ত হবে, এটাই তাদের প্রত্যাশা। এছাড়া দিনটি উপলক্ষে রক্তদান কর্মসূচি, শহীদদের কবর জিয়ারত, আলোচনা সভা, বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। আজকে এই 2 বছরে এসে আমরা আমাদের আশা-আকাঙ্ক্ষার অনেকটাই পূরণ করতে পারিনি, তবে আমরা যে আশা-আকাঙ্ক্ষা দেখতে পেয়েছি সেটা পূরণ করার দিকে আমাদের যে রাস্তা সেটা অনেকটা সুগম হয়েছে। আমরা চাই যে উদ্দেশ্য নিয়ে এই দিনটার এসেছিল সেই উদ্দেশ্যটা যেন পূরণ হয়। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে নাটোর শহরে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা দেয়া হয় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের। আলোচনা সভায় জুলাই চেতনাকে ধারণ করে বৈষম্যহীন দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বক্তারা। এছাড়া দিনটি উপলক্ষে রাজবাড়ী, মাগুরা, নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালিত হচ্ছে। বাংলাদেশ আর কখনো দাবিদারির রাষ্ট্রে পরিণত হবে না। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করে এমনটাই বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9টার পর জাদুঘরের ফলক উন্মোচন করেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী ঘুরে দেখেন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। বিভিন্ন গ্যালারি, সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক পরিদর্শন করেন তিনি। পরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দীর্ঘ 1.5 দশকে ফ্যাসিবাদী সরকারের শাসনে গুম খুনের শিকার হয়েছিল
দেশের জনগণ। জুলাই গণ অভ্যুত্থান দিবসকে গণতান্ত্রিক ইতিহাসের যুগান্তরকারী মাইলফলক বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তারেক রহমান বলেন, হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যার মতো বর্বর আচরণ ইতিহাসে বিরল। জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় স্বচ্ছ নিরপেক্ষ বিচার হবে। বলেন, জুলাই শহীদদের নামে তাদের নিজ নিজ জেলায় বিভিন্ন রাষ্ট্রীয় অবকাঠামোর নামকরণ করা হবে। ফ্যাসিবাদের মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। এই বাংলাদেশ আর কখনোই তাবিদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। এই প্রত্যাশায় জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের শুভ উদ্বোধন ঘোষণা করছি। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজন রয়েছে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, কি কি কর্মসূচি রয়েছে ক্যাম্পাসে, সেখানকার একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। যদি সকাল থেকেই দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কিন্তু নানান কর্মসূচি রয়েছে। আমি রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে কিন্তু আলোকচিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী সেটি চলছে। এখানে প্রায় 200-র বেশি আলোকচিত্র সেটি কিন্তু প্রদর্শনী রয়েছে। এ বাদেও রাজশাহীর বিভিন্ন জায়গায় কিন্তু যথাযোগ্য মর্যাদায় এই জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি সেটি পালন করা হচ্ছে এবং সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠনগুলো নানা আয়োজনে কিন্তু এই দিবসটি স্মরণ করছে। সকাল থেকে আমি যতটুকু দেখছি নানা আনুষ্ঠানিকতা চলছে এবং এখন পর্যন্ত এই রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের যে এই সিনেট ভবনের সামনে আলোকচিত্র প্রদর্শনীতে জুলাইয়ের যে দিনগুলোতে আন্দোলনের কার্যক্রমের যে বিষয়গুলো ছিল এবং শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের যে আলোকচিত্রগুলো সেগুলোই কিন্তু তারা দেখছেন। এবং সকাল থেকে আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি, তারা এসে কিন্তু তাদের নিজেদের আন্দোলনের যে ছবিগুলো সেগুলো দেখার জন্য তারা খুঁজছিলেন এবং সেই সাথে সাথে প্রতিটি ছবি কিন্তু তারা দেখছেন। এবং এই জুলাই বিপ্লব 2024-এর যে প্রদর্শনীতে কিন্তু এই আমরা যতটুকু দেখেছিলাম যে সেখান থেকে শুরু হয়, এবারও কিন্তু এই প্রদর্শনী রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এবং ছোট বড় সকলে কিন্তু আসছেন এই প্রদর্শনীর যে আলোকচিত্রগুলো রয়েছে সেগুলো দেখছেন। এবং রাজশাহী কিন্তু নানা আয়োজনে কিন্তু জুলাইয়ের যে কার্যক্রম সেটি চলছে। জ্যোতি। তারেক, আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে। 24 জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে এখন যার বীরত্ব গাথা তুলে ধরা হয়, অথচ নিজ বিশ্ববিদ্যালয়ে অদৃশ্য কারণে তিনি উপেক্ষিত। ঘোষণা দিয়েও 2 বছরে একটি গেট আর জাদুঘর নির্মাণ করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 16 জুলাই বাদে সাহসী সাঈদকে নিয়ে তেমন কোনো আয়োজনও নেই। এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থী ও সমন্বয়করা। বন্দুকের মুখেও অবিচল টকবগে এক যুবক, নির্ভয়ে নির্দ্বিধায় মৃত্যুকে যে আলিঙ্গন করেছিল বুক পেতে, রংপুরের আবু সাঈদ। সাঈদের মৃত্যুতে নতুন মোড় পায় ছাত্র জনতার আন্দোলন। অভ্যুত্থানের প্রথম শহীদের মর্যাদা পায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছেলেটি। কিন্তু মৃত্যুর মাত্র 2 বছর পেরুতেই সেই বিশ্ববিদ্যালয়ে উপেক্ষিত আবু সাঈদ। আমি ঢাকা থেকে আসলাম দেখতে করতে, আয়সা যেন এইটা দেখে পরে আমি জিজ্ঞাসা করলাম, পরে একজন এই ভাই বললো যে এইখানে করছে। তো গেটটা থাকলে তো খুব সহজেই মানুষ বুঝতে পারতো যে এই গেটের সামনে তারা হত্যা করেছে। আবু সাঈদের নামে শুধু টুর্নামেন্ট ছাড়া আর কিছু এখন পর্যন্ত আমরা কিন্তু বাস্তবে প্রায়োগিক কোনো পদক্ষেপ এখন আমরা পাই। তাকে ঘিরে যে কাজগুলো করার কথা ছিল সেটি কিন্তু একেবারেই স্থবির অবস্থা, দীর্ঘ 2 বছর থেকে ঝুলে আছে, এখন পর্যন্ত এটি দৃশ্যমান হয়নি। বিশ্ববিদ্যালয়ের গেটে শহীদ আবু সাঈদ সাইনবোর্ড ছাড়া আর কোনো চিহ্ন নেই, না আছে কোনো গ্রাফিতি বা স্মৃতিচিহ্ন। একটি ছবি থাকলেও তা বিকৃত। মেমোরি স্ট্রিট স্থাপন হয়েছে, তবে সেখানেও অস্পষ্ট হচ্ছে নাম পরিচিতি। যেই স্থান থেকে আজীবনের জন্য ইতিহাসের পাতায় নাম লেখালেন, ঠিক সেই স্থানেই অনুপস্থিত আবু সাঈদ।
এখানকার যে আবু সাইদের ছবিটা ছিঁড়ে যাওয়ার পরে প্রশাসন কিচ্ছু করতে পারে নাই। আবু সাইদকে কেন্দ্রিক আমাদের এই বিশ্ববিদ্যালয়টা ব্র্যান্ডিং করতে পারতাম, কিন্তু আমরা বিশ্বের মধ্যে ব্র্যান্ডিং করতাম, কিন্তু আমরা পারিনি। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। যে সংস্কারগুলো করার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের, সেগুলোই হয়নি। তাহলে নতুন করে আবার আবু সাইদ হল করার ঘোষণা দেওয়া, এটা কেমন হয়ে গেল না? সমন্বয়করা বলছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার পাশাপাশি এই ব্যর্থতা অন্তর্বর্তীকালীন এবং বর্তমান সরকারেরও। স্থাপনা নির্মাণে বিলম্বের দায় স্বীকার করলেন উপাচার্য। আবু সাইদকে যেরকম পোর্ট্রে করা দরকার ছিল, ওনাকে যেরকম আসন করা দরকার ছিল, ওটা ওনারা করতে পারে না। এটা কিন্তু আমার উপর দায়, বিশাল দায়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে আমাদেরকে টাকাও দিয়ে দিচ্ছেন, মানে আমাদেরকে অনুমোদনও দিয়ে দেন চিঠির মাধ্যমে কাজটা করার জন্য। প্ল্যানিংয়ে যাওয়া মানে হচ্ছে প্ল্যানিংয়ে ওখান থেকে কারেকশন হয়ে এখানে যাবে। এটা হচ্ছে 1090,15,00,000 টাকা। এটা হলো আমাদের এটার মধ্যে যে হল আছে তার মধ্যে একটা হল আমাদের আবু সাইদের নামে আমরা করব। বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটি সাইনবোর্ডে আবু সাইদের ছবিসহ কিছু লেখা বাদে জুলাই আন্দোলনের প্রথম শহীদের কোনো স্মৃতিচিহ্ন খুঁজে পাওয়া যায়নি। সরকার, মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। জুলাই গণ অভ্যুত্থান দিবসে বহিরাগতদের নিয়ে র্যালি করার অভিযোগকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 10 জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ক্যাম্পাসে র্যালি বের করে শিবির। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা অভিযোগ করেন, র্যালিতে বহিরাগতদের উপস্থিতি রয়েছে। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আশিক আহমেদ অভিযোগ করেন, শিবির বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে মিছিল করছে। বহিরাগতদের ছাড়া কর্মসূচি পালনের অনুরোধ করলে শিবিরের নেতাকর্মীরা হামলা চালায়। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বাবু অভিযোগ করেন, জুলাই গণ অভ্যুত্থানের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালায় ছাত্রদল। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন? সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে বিস্তারিত জানাবেন। যদি ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে এবং সংঘর্ষের পরে এই মুহূর্তে যদি ক্যাম্পাসের পরিস্থিতি বলি, সেটি স্বাভাবিক রয়েছে। ছাত্র শিবিরের নেতাকর্মী যারা রয়েছেন তারা আসলে ক্যাম্পাসে দেখা যাচ্ছে না, তবে ছাত্রদলের যারা নেতৃবৃন্দ আছে তারা ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন। এবং আমরা যতটুকু জানি, ভিসির নেতৃত্বে প্রক্টোরিয়াল বডির একটি বৈঠক চলছে এবং প্রক্টোরিয়াল বডির কাছে ছাত্রদল এবং ছাত্র শিবির উভয় পক্ষই অভিযোগ দিয়েছেন এবং তাদের অভিযোগের মূল বিষয়টি হলো, ছাত্রদলের নেতাকর্মীরা জানিয়েছেন যে আসলে শিবির বহিরাগতদের নিয়ে তাদের যে কেন্দ্রীয় কর্মসূচি সেটি করতে চেয়েছিলেন এবং তারা বিশ্ববিদ্যালয়ের যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে এখান থেকে মিছিলটি শুরু করে ঢাকা বরিশাল পটুয়াখালী মহাসড়ক হয়ে ক্যাম্পাসের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলেন, তখন ছাত্রদলের নেতাকর্মীরা তাদেরকে চ্যালেঞ্জ করেন এবং তারা বলেন যে ছাত্র শিবির বহিরাগতদের নিয়ে মিছিল করছেন এবং যারা ছাত্র শিবিরের ক্যাম্পাসের রাজনীতি করেন শুধুমাত্র তাদেরকেই এই র্যালি করার জন্য অনুরোধ করেছিলেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয় এবং শিবিরের যারা রয়েছেন তারা দাবি করেছেন বা অভিযোগ করেছেন যে তাদের মধ্যে যারা র্যালিতে অংশ নিয়েছিলেন তারা বিশ্ববিদ্যালয় শাখা সাবেক এবং বর্তমান শিবিরের নেতৃবৃন্দ এবং ছাত্রদল কোনো ধরনের উস্কানি ছাড়াই হামলার ঘটনা ঘটিয়েছেন। যদিও ছাত্রদলের দাবি হলো যে তারা বারবারই বলছেন যে শিবিরের আসলে ক্যাম্পাসে রাজনীতি করতে পারবে, তবে যারা পদবীধারী বা যারা শিবির করেন প্রকাশ্যে তাদেরকে রাজনীতি করার অনুরোধ জানিয়েছেন এবং প্রক্টোরিয়াল বডি বলছেন যে উভয় পক্ষই অভিযোগ দিয়েছেন এবং অভিযোগ যাচাই বাছাই করে তারা পরবর্তী ব্যবস্থা নেবেন। জ্যোতি। কাউসার, আপনাকে ধন্যবাদ। বিদ্যুৎ বিভ্রাটে টালমাটাল খাদ্যপণ্যের উৎপাদন, বিশেষ করে চাল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত। হিমাগারে নষ্ট হচ্ছে কৃষিপণ্য। কর্মকর্তারা বলছেন, জাতীয় গ্রিড থেকে চাহিদা মতো সরবরাহ না পাওয়ায় দিনে রাতে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। উত্তরের বিদ্যুৎ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী শফিক ছোটন, ছবি তুলেছেন সাব্বির হোসেন। কারেন্টের ঘাটতি থাকার কারণে উৎপাদন থাকার জায়গায় 4 টন উৎপাদন করতে পারতাম চাল, এখন সেখানে 2 টন উৎপাদন হচ্ছে চাল। এখন এই যে মাঝখানে 2 টনের ঘাটতি, এই 2 টনের ঘাটতিটা আমরা মেকআপ কীভাবে করতে পারবো? বিদ্যুতের সেবা নিয়ে বিস্তর অভিযোগ ভোক্তার। ঘন ঘন লোডশেডিংয়ে স্থবির কলকারখানা। উত্তরে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে চালকলগুলোই। দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকছে মিলের চাকা।
ঘন্টার পর ঘন্টা এভাবে অলস পড়ে থাকছে রাইস মিলের যন্ত্র দানবগুলো। ধান সেদ্ধ, শুকানো ও ছাঁটাই করতে পারছেন না মিলাররা। এরই মধ্যে নওগাঁর চালকলগুলোতে মোট উৎপাদনের 30 থেকে 35% ঘাটতি দেখা দিয়েছে। পণ্যের যোগান কমায় টান পড়েছে বাজারে। সারাদিনে 2-1 আসে হয়তো আধা ঘন্টা 15-20 মিনিট থাকিচ্ছে, চলে যাচ্ছে, থাকিচ্ছে না কারেন্ট। 24 ঘন্টার মধ্যে মনে করেন যে 5 ঘন্টা থাকিচ্ছে। পরিবার আছে, আমাকে খাটার উপরে পরিবার চলে, কারেন্ট না থাকলে তো আমাদেরকে ব্যবসা বাণিজ্য সব কিছু লাগাতে উঠে গেছে। অটো রাইস মিল যতক্ষণ বিদ্যুৎ থাকবে ততক্ষণ চলবে, না থাকলে মনে সব বন্ধ থাকবে। বিদ্যুতের অভাবে পচে নষ্ট হচ্ছে হিমাগারে রাখা আলু। ক্ষতিতে চাষি ও ব্যবসায়ীরা। বিশেষ করে আগামী মৌসুমে আবাদের জন্য রাখা বীজ আলু নিয়ে সবচেয়ে বেশি শঙ্কিত তারা। বস্তা নষ্ট হয়েছে, আলু পছন্দ হচ্ছে, এতে কৃষকের নষ্ট, আমরা ভোগান্তি। আলু গরম ধরছে, গরম ধরে পচে যাচ্ছে, আবার পচা আলু বের করবার লাগে, ব্যাপারীরা আসে গন্ডগোল লাগছে। মাসে যে বিলটা আসছে তা তিনি হাঁপাহাপি বেশি হয়ে যাচ্ছে, কারেন্টও কম, বিলও বেশি। তথ্য বলছে রাজশাহী অঞ্চলে কলকারখানা সহ সব মিলিয়ে প্রতিদিন পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা থাকে 2500 থেকে 3000 মেগাওয়াট। এর প্রায় 70% সরবরাহ করে পল্লী বিদ্যুৎ। কর্মকর্তারা বলছেন চাহিদার বিপরীতে গ্রিড থেকে পাচ্ছেন মাত্র 60 থেকে 65%। পিক সময় আমাদের ডিমান্ড প্রায় 113 মেগাওয়াট। সেখানে আমরা কোনো সময় দেখা যায় আমরা 30% লোড কম পাই, কোনো সময় 40% লোড কম পাই, যার ফলে এই লোডটি যেটা কম পাই সেইটা আমরা শেয়ার করে আমাদের দিতে হয়, অর্থাৎ একটা জায়গায় বন্ধ করে ওইটা আরেকটা জায়গায় দিতে হয়। প্রোডাকশন বাড়লেই আমাদের মানে লোড শেডিং যেটা এটা অনেকটাই কমে আসবে। দেশের সিংহভাগ চালকল ও হিমাগার উত্তরাঞ্চলে, তাই খাদ্যপণ্যের সরবরাহ ও কৃষি অর্থনীতি সচল রাখতে জেলাগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের তাগিদ সংশ্লিষ্টদের। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। ঢাকা ও আশেপাশের জেলাসহ বিভিন্ন জায়গায় আজও গ্যাস সংকট। ভোগান্তিতে পরিবহন, শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকরা। সিএনজি পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। যানবাহনের দীর্ঘ লাইন রয়েছে ফিলিং স্টেশনগুলোতে। বিপাকে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির চালকরা। প্রভাব পড়েছে শিল্প খাতেও। অনেক শিল্প প্রতিষ্ঠান স্বাভাবিক সক্ষমতায় উৎপাদন চালাতে পারছে না। বিপাকে ব্যবসায়ীরা। গ্যাসের চাপ কম থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে আবাসিক গ্রাহকদেরও। এদিকে চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের এমডি প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, সন্ধ্যা থেকে মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে 200 থেকে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়বে। আগামী 2-1 দিনের মধ্যে সরবরাহ পুরোপুরি চালুর আশা প্রকাশ করেছেন তিনি। বৃষ্টি আর উজানের ঢলে তিস্তার পানি বেড়ে আবারও প্লাবিত হতে শুরু করেছে নীলফামারীর নদী তীরবর্তী নিম্নাঞ্চল। এ নিয়ে চলতি মৌসুমে সপ্তমবারের মতো প্লাবনের ভোগান্তিতে তিস্তা পাড়ের বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড জানায়, মঙ্গলবার রাত থেকে বাড়তে থাকে তিস্তার পানি। সকালে ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে নদীর পানি। এতে ডিমলা উপজেলার পূর্ব ছাতনায় টেপাখাড়ি বাড়িসহ নিচু এলাকা প্লাবিত হয়েছে। ডুবেছে বাড়িঘর, ফসলি জমি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে। এ কারণে এই 3 বিভাগের নদী তীরবর্তী নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে কি অবস্থা দেখতে পাচ্ছেন? নদীপাড়ের মানুষরা কি বলছেন? তাদের ভোগান্তির বিষয়ে আমাদেরকে একটু জানাবেন। যদি বিষয়টা হচ্ছে যে তিস্তার পানি সকাল 6টা থেকে 9টা পর্যন্ত বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও 12টা থেকে পানি কিন্তু কমতে শুরু করেছে। বর্তমান 12টার সময় তিস্তার ডালিয়া পয়েন্টের পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ যেটা আমাদেরকে জানিয়েছে, সেটি পানি হচ্ছে মাত্র 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও পানি 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি কমতে শুরু করলেও শঙ্কা এবং আতঙ্ক কিন্তু কাটেনি তিস্তা পাড়ের মানুষদের। তিস্তা ডালিয়া পয়েন্টের পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ এর মধ্যে মাইকিং করেছে এবং তাদেরকে সতর্ক থাকতে বলছে। 24 ঘন্টার মধ্যে পানি কিন্তু আরো বাড়তে পারে অথবা কমতে পারে, এই নিয়ে শঙ্কায় থেকে গেছে। এবং তিস্তা পাড়ের মানুষ, আপনি যেটা বলছিলেন, তারা বলছে যে তারা স্থায়ী
সমাধান চায়, যে কোনো মূল্যে তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায়। আপনি জানেন এই উত্তরাঞ্চলের প্রধান নদী এবং মা নদী হিসাবে আখ্যায়িত করা হয় তিস্তা নদীকে। এই তিস্তা নদীকে ঘিরেই কিন্তু উত্তরাঞ্চলের আর্থসামাজিক অনেকটাই নির্ভর করে, এবং আপনি জানেন তিস্তার পানি বাড়লেই স্বাভাবিকভাবে সব নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পায়। এতে করে আমরা দেখেছি যে সপ্তমবারের মতো কিন্তু এই অঞ্চলের মানুষকে পানিতে ভাসিয়েছে। আমরা সকাল থেকে আমরা দেখেছি যে অনেক মানুষ কিন্তু নিরাপদ আশ্রয়ে ছুটে গেছেন তাদের গবাদি পশু এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে, এবং তারা এখনো অনেক মানুষ কিন্তু সেখানে অবস্থান করছেন। এবং সর্বশেষ যদি বলা হয় যে তারা কিন্তু একই কথাই বলছেন যে তারা সবসময় কিন্তু একটা আতঙ্কের মধ্যে, শঙ্কার মধ্যে থাকেন। তারা কিন্তু চাচ্ছেন যে কোনো মূল্যে তারা একটা স্থায়ী বন্দোবস্ত চাচ্ছেন এবং একটা স্থায়ী সমাধান চাচ্ছেন, যাতে প্রতি বছর এইভাবে তারা কিন্তু জীবন সংকটাপন্ন যাতে না হয় বন্যার কারণে, এবং স্বল্প বন্যার কারণে তাদের ফসল তলিয়ে না যায় এবং তাদের মূল্যবান জিনিসপত্র এবং বাড়িঘর যাতে তলিয়ে না যায়। জ্যোতি। আমিরুল, আপনাকে ধন্যবাদ সেখানকার বিস্তারিত জানানোর জন্য আমাদেরকে। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।